আমরা এসে দেখলাম 34 বছর কোনো প্ল্যানিংই ছিল না, শুধুমাত্র ক্যাডার প্রসার প্ল্যানিং ছাড়া। ফলে যেটা হয়েছে আমাদের ফেস করতে হয়েছে অর্থনৈতিক সংকট, তো আপনারা জানেন বাংলায় ভয়াবহ, যেটা আমাদের জন্য হয়নি। দুর্ভাগ্যবশত আমাদের বন্ধু সরকার যারা বামফ্রন্ট সরকার আগে ছিলেন, আমি বন্ধু সরকার এই কারণে বলি কারণ কেউ আমাকে গালাগালি দিলে আমায় দিতে হবে তার কোনো মানে নেই। আমি যেটা বলি সেটা হচ্ছে তাদের আমলে আমাদের 2 লক্ষ কোটি টাকার উপরে যে দেনা ছিল সেই দেনার সূত্র আমাদের এখন বহন করতে হচ্ছে। আর তারা দেনা করে গেছেন, অথচ ফাইন্যান্সিয়াল যে ডিসিপ্লিন এফআরবিএম সিস্টেম সেটা কিন্তু করে যায়নি। আমরাই এসে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা এফআরবিএম সিস্টেম চালু করেছি। এবং 2 হচ্ছে তারা দেনা করে গেছে। ফলে প্রথম বছর আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন 3 বছর 3 মাস, প্রথম বছরে আমাকে দেনা শোধ করতে হচ্ছে 21,000 কোটি টাকা এবং পেনশন মিলিয়ে। 2 হচ্ছে দ্বিতীয় বছরে আমাকে দেনা শোধ করতে হয়েছে সব মিলিয়ে 25,000 কোটি টাকা। তৃতীয় বছরে আমাদের শোধ করতে হয়েছে 28,000 কোটি টাকা। এছাড়াও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টাকাগুলো আমরা পাই সেগুলো আমাদের 3 বছরে দেওয়া হয়নি। সব মিলিয়ে দাঁড়াচ্ছে প্রায় 1 লক্ষ কোটি টাকার ওপর আমরা বঞ্চিত হয়েছি। ফলে 1 লক্ষ কোটি টাকা থাকলে বাংলা কিন্তু ফুলে ফেপে আরও সুন্দর করে কালারফুল বাংলা আমরা তৈরি করে দিতে পারতাম, যেটা রাজ্যের ন্যায্য পাওনা, যেটা রাজ্য ইনকাম করে রাজ্যের নিজের রেভিনিউ থেকে। ইভেন আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা রাজ্য থেকেই ট্যাক্স তুলে নেয় এবং সেক্ষেত্রে আমার রাজ্য থেকে প্রায় 40,000 কোটি টাকা ট্যাক্স তুলে নেয়। তো একদিকে 1 লক্ষ কোটি টাকা কেটে নিচ্ছে, অন্যদিকে আমি যেটা ইনকাম করছি সেটা কেটে নিচ্ছে। 2 হচ্ছে 40,000 কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে চলে যাচ্ছে। যখন কিছু দেয় বলে দিলকে কেন্দ্র আবার কে, কিন্তু সেটা হচ্ছে আমার তুলে নিয়ে যাচ্ছে 40,000 কোটি টাকা, আর বিভিন্ন প্রকল্পে হয়তো দেয় 6 থেকে 8,000 কোটি টাকা। কিন্তু আমরা বলি তুমি তুলে নিয়ে যাবে না। সেই ট্যাক্সটা যদি তুলে নিয়ে না যায় তাহলে 40,000 কোটি টাকার আমি কেন্দ্রকে অর্ধেক দিয়ে দিতে পারতাম ফর দেয়ার ডেভেলপমেন্ট, আর 20,000 কোটি টাকা আমার যদি আরও এক্সট্রা থাকতো তাতে আমি রাজ্যটাকে ভালো করে চালিয়ে দিতে পারতাম। তো আজকে তো রাজ্যের হাতে কোনো পয়সা নেই। তা সত্ত্বেও ধরুন আগে আমরা যখন ক্ষমতা এলাম প্রথম বছর আমাদের ইনকাম ছিল 21,000 কোটি টাকা। সেই 21,000 কোটি টাকাটাকে আমাকে দেনা শোধ করতে দিয়ে দিতে হয়েছে। সেকেন্ড ইয়ারে আমরা ইনকাম বাড়ালাম, আমার ইনকাম হলো প্রায় 29,000 কোটি টাকা। তখন সুদটা বেড়ে দাঁড়ালো, ফলে আমাকে সুদ গুনতে হলো 25,000 কোটি টাকা। থার্ড ইয়ারে 13-14 আমাদের হাইয়েস্ট গ্রোথ, আমরা 39,000 কোটি টাকা প্রায় 40,000 কোটি টাকার মতো ইনকাম করলাম, 15,000 কোটি টাকা আরও বেশি করলাম আগের বছরের থেকে। কিন্তু সেখানে আমাকে সুদের বাবদ দিতে হচ্ছে 28,000 কোটি টাকা। তো সবটাই যদি কেটে নিয়ে চলে যায় তাহলে আমরা খাবো কি? কিন্তু আপনারা যে বলেন ধার করা, আমি আগে কোশ্চেনটা বলে দিই, মানে আপনারা যে কোশ্চেনটা আপনি যেটা আমি করলেন সেটা আমি এখনো আসতে পারিনি। তার কারণ হচ্ছে আমাকে একটু ব্যাকগ্রাউন্ডগুলো ছুতে হচ্ছে, কারণ এগুলোর একটা ব্যাপার আছে যে অর্থনৈতিক যে তথ্য, সঠিক তথ্য মানুষের কাছে যাওয়া প্রয়োজন, এটাই মনে করি। এবং সেই কারণেই যে শিল্পের কথা যারা বলছে উন্নয়ন হয়নি বলছেন, তারা শিল্প কি করেছিলেন আমাদের সময়, যদি আমি কয়েকটা জাস্ট বলি, টোটালটা বলতে গেলে টোটালটা আপনাকে শুধু এটা নিয়েই করতে হবে। কারণ বাজে ঘটনা হয়নি কিন্তু রটানো হয়েছে। 2-1টা ইনসিডেন্ট বাজে নিশ্চয়ই হয় এবং সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কোনো একটা না হলেও আমরা আরও খুশি হব। 9 কোটি, আমাদের এখানে প্রায় 9 কোটির ওপর মানুষ, 1-2টো ঘটনা ঘটলেও সেটাকে আমরা সমর্থন করি না, সেই ঘটনাকেও আমাদের দেখতে হবে যাতে না হয়। কিন্তু আপনারা আমাকে বলুন যে এই অবস্থার মধ্যে ডিবিসি এই যে পাওয়ার প্রজেক্ট করলো 500 মেগাওয়াটের রঘুনাথপুরে, তাদের কাজে প্রথম প্রেস উৎপাদনও শুরু হয়ে গেছে রঘুনাথপুরে, পুরুলিয়া জেলায় আমাদের সময়। সেল প্রায় 20,000 কোটি টাকার এক্সপানশন প্রজেক্ট করছে দুর্গাপুরে, এবং সেটা হচ্ছে সারা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইন্ডাস্ট্রি হচ্ছে বেঙ্গলে। এনটিপিসি আপনারা জানেন কাটোয়া যে তাপবিদ্যুৎ প্রকল্প, তাই নিয়ে গুলি চলেছিল, লাঠি চলেছিল, আমাদের কিছু কিচ্ছু করতে হয়নি। আমরা আমাদের সরকারের যে জমি আছে সেখান থেকে 100 একর জমি তাদের দিয়েছি এবং এনটিপিসি ইজ অলসো রেডি ফর 500 মেগাওয়াট পাওয়ার। 4 পাঁচুবি বলে একটা জায়গা আছে বীরভূম, যেখানে 5টা কোল ব্লক নিয়ে আমরা 5টা রাজ্যের সাথে বেঙ্গলি ইজ আ নোডাল এজেন্সি, অর্থাৎ আমরা ওখানে যে কর্মযোগ্যটা করছি, নতুন করে আরেকটা কোল বেড, টোটাল কোল ব্লক নিয়ে ডেভেলপমেন্ট তৈরি হচ্ছে কোল ইন্ডাস্ট্রি। তাতে আমার প্রায় 5 লক্ষ ছেলে মেয়ের অ্যান্সেলারিতে বিভিন্নভাবে কাজকর্ম হবে, 1 লক্ষ ছেলে মেয়ের ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হবে। এটা বীরভূমের বর্ডার, পাঁচুবি বলে জায়গাটা। এবার আপনাদের আমি বলি ডানকুড়ি পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে। আমি রেলে থাকাকালীন এখানে 2টো ইন্ডাস্ট্রি করে দিয়ে গেছিলাম,
সে দুটো অলরেডি চালু হয়ে গেছে। আমি রেলে থাকাকালীন আমি হলদিয়াতে ইন্ডাস্ট্রি যেটা করে দিয়ে গেছিলাম সেটাও কমপ্লিট হয়ে গেছে। আমি নিজে রেলে থাকাকালীন এরকম প্রচুর ইন্ডাস্ট্রি নওপাড়া থেকে শুরু করে আমি প্রায় 12-14টা করে দিয়ে গেছিলাম। মনে রাখবেন বিধানচন্দ্র রায়ের সময় একটা লোকোমোটিভ হয়েছিল, চিত্তরঞ্জন লোকোমোটিভ, সেটা লোকে আজও বলে। আর আমি রেলে থাকাকালীন আমি প্রায় 16টা করেছিলাম, তার মধ্যে আমরা চলে আসার পরে 2-3টে হয়তো ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু 13টা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। সুতরাং এই যে বিশাল 13টা রেলের কোম্পানি হয়েছে। তারপরে ধরুন এই যে ডিপিসি করছে, এনটিপিসি করছে, সেল করছে, এনএইচপিসিকে আমরা 2টো হাইডেল পাওয়ার প্রজেক্ট করতে দিচ্ছি উত্তরবঙ্গে। এইভাবে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক খড়গপুরে, গোয়ালতোর আমার ইন্ডাস্ট্রিয়াল যে জায়গাটা আমি রেখেছি তার জন্য। ধরুন আমার এইভাবে প্রচুর কাজ ভর্তি আছে। এছাড়াও 1,20,000 কোটি টাকার উপর একটা বিনিয়োগ এসছে, এবং তাছাড়াও আইটি নতুন করে আসছে। সারা পৃথিবীর ইউনাইটেড নেশনসের যে ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, তারা স্কিল ডেভেলপমেন্টে যে ট্রেনিং ইনস্টিটিউট কলকাতাতেই করছে, এটা আমাদের খুব বড় গর্ব। কোরিয়া আসছে এখন, ইভেন সিঙ্গাপুর ইজ অলসো ইন্টারেস্টেড। আপনি যে ছিলেন, আপনারা দেখেছেন যে ওখানকার বিজনেসম্যানরা এমনকি দাঁড়িয়ে তাদের মিটিং শুনতে হয়েছে, তাদের মানে বেঙ্গলটা শুনতে হয়েছে। এবং এইভাবে প্রচুর ইন্ডাস্ট্রি স্মল স্কেলে আপনারা শুনলে খুশি হবেন। যদি কাজই না হতো তাহলে বাংলা 1 নম্বরে এলো কি করে? ব্যাংকিং যত ইনভেস্টমেন্ট আছে সবচেয়ে বেশি হয়েছে বাংলায়। এটা হচ্ছে, আপনাকে আমি এটা তথ্য দিচ্ছি, ইউ ক্যান ফাইন্ড আউট ইফ ইট ইজ নট ট্রু। আপনি আমাকে ধরতে পারেন, আমি তো বলছি মাইকের সামনে দাঁড়িয়ে পাবলিকলি বলছি। তখন পাবলিকলি যেটা বলছি আমি নিশ্চয়ই মিথ্যে কথা আপনাদের বলবো না বা বিভ্রান্ত করবো না। স্মল স্কেলে আমরা 1 নম্বর। গুজরাটে ব্যাংকিং ইনভেস্টমেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 34%, 34%। এমনকি চেন্নাই, মহারাষ্ট্র থেকে শুরু করে যদি আপনারা দেখেন সবাই কিন্তু 50%-এর নিচে। আর বেঙ্গল একাই করেছে 131% গ্রোথ। ক্যান ইউ ইমাজিন? আমি এক সময় আমার ম্যানিফেস্টো, মনে রাখবেন যে কোনো রাজনৈতিক দল নির্বাচনে ক্ষমতায় আসে একটা ম্যানিফেস্টোকে কেন্দ্র করে, তার কি করবে বলা থাকে। আমি এক সময় 17টা ক্লাস্টার করব বলেছিলাম, কিন্তু ইতিমধ্যে বাংলায় 132টা ক্লাস্টার হয়ে গেছে, আরও অনেক হচ্ছে। এবং যেমন আমি বলেছিলাম আমি 50,000 পুকুর কাটবো 5 বছরে, জল ধরো প্রকল্পে। আমার এর মধ্যে 1,15,000 হয়ে গেছে। এই যে আপনি আমার বলছিলেন না আপনি 3টে জায়গা বলুন, 3টে জায়গা আমি কি বলবো, আপনি যদি তাই ধরেন তাহলে ধরুন আগে তো ছাগলের তৃতীয় ছানা হিসেবে আমরা কোনোটা 18 নম্বর, কোনোটা 20 নম্বর, কোনোটা 24 নম্বর, কোনোটা 25 নম্বরে ছিলাম। তো এই 3 বছরে ঘুরে দাঁড় করিয়ে দিয়ে 100 দিনের কাজে আমি গর্ব করে বলি এটা গরিব লোকের কাজ। তারাই তো রাস্তা করে, তারাই তো ঘর তৈরি করে, তারাই আমাদের জীবনটাকে মজবুত করে। আমরা তারা ইমারত গড়ে, আমরা সেখানে থাকি। 100 দিনের কাজে বাংলা নাম্বার 1। এটা আমার ফেভারিট জায়গা, এটা গ্রামীণ উন্নয়ন পঞ্চায়েত দপ্তর। অফকোর্স আমি তাদের 100 দেবো। 2 আপনি যদি আমার জিজ্ঞেস করেন 3টে কাজ বলেছেন, কিন্তু আমার বলতে গেলে অনেক বলতে হয়, কিন্তু আমি 3টেই বলে দিচ্ছি আপাতত। কিন্তু আমার কিন্তু লিস্টে আছে অনেক। কন্যাশ্রী শুধু বাংলারই নয়, সারা পৃথিবী ধরে চর্চা চলছে। এবং কন্যাশ্রী 16 লক্ষ মেয়ের নাম আমরা ইতিমধ্যে নথিভুক্ত শুধু করেছি তাই নয়, তাদের অনলাইন অ্যাকাউন্টে টাকা চলে গেছে। 3 নম্বর যদি আপনারা আমায় জিজ্ঞেস করেন, স্কিল ডেভেলপমেন্টে আমরা নাম্বার 1। ওই যে ওয়ার্ল্ডের যে ইউনাইটেড নেশনসের যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে কেন করছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট? আমাদের এখানে চিপ লেবার, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ইজ ভেরি অতটা হাই নয়, কিন্তু আমাদের ছেলে মেয়েদের মেধা বুদ্ধি প্রচণ্ড, নাসা থেকে ভাষা, এটা আমি সবসময় বলি। স্কিল ডেভেলপমেন্টও আমরা কিন্তু নাম্বার 1। পরপর 2 বছর 12, 13, 14 আমরা 1 নম্বর হয়েছি বাংলা। তো 100 দিনের কাজে আমি 1 নম্বর, আমি স্কিল ডেভেলপমেন্টে 1 নম্বর, আমি কন্যাশ্রীতে সারা পৃথিবীতে 1 নম্বর, আমি স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিতে 1 নম্বর।
স্মল স্কেল মিডিয়াম স্কেল প্রসঙ্গেই বলি, কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বলা হয় যে বিগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তারা এই রাজ্যের ক্ষেত্রে ইন্টারেস্টেড বোধ করছে না, তার একটা প্রধান কারণ জমি নীতি। না বাজে কথা, গোয়ালতোড়ে তো এখনই 1000 একর জমি আমি এক্ষুনি দিয়ে দিতে পারি। শুনুন, এগুলো কারা বলে? যারা জানে না। জমি দখল করে সিঙ্গাপুরেও আপনারা দেখেছেন, আমি কিন্তু খুব ট্রান্সপারেন্ট, আমি বলেছি বুলডোজার দিয়ে কৃষকের জমি, কৃষকের মাথায় বন্দুক থেকে এই জমি দখল করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা করিও নি। আমরা যেটা মনে করি, আমরা ক্ষমতা আসার পর যেটা আমরা করেছি, আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, এবং আমি জানি আমার কোথায় জমি আছে, এবং সেক্ষেত্রে যে যা ইন্ডাস্ট্রি করতে আসছে আমরা সেখান থেকে জমি দিচ্ছি। আর দুই হচ্ছে আরেকটা ওয়ে আউট আছে, শিল্পপতিরা নিজেরাও কিনে নিতে পারে। যেখানে কিনে নিচ্ছেন চাষিরা স্বেচ্ছায় বিক্রি করছেন, সেখানে চাষিরা অ্যাফিডেভিট দেওয়ার পরে আমরা তাদের 14Y ক্লিয়ারেন্স দিচ্ছি। কারণ অনেকে ধরুন তার জমি সে বিক্রি করবে না করবে, এটা তাদের স্বাধীনতা, আমি বলতে পারি না তুমি করবে না। শুধু এক্ষেত্রে আমরা দুটো অপশান রেখেছি, একটা হচ্ছে নেগোসিয়েশন, যদি চাষিরা নিজের নিজের জমি বিক্রি করে আমার কি আপত্তি আছে, এটা তার ব্যক্তিগত অধিকার। দুই হচ্ছে আমাদের ল্যান্ড ব্যাংক থেকে আমরা দিচ্ছি। সুতরাং এই থেকে আমাদের পানাগড়ে জমি আছে, আমাদের দুর্গাপুরে জমি আছে, আমাদের বোলপুরে জমি আছে, আমাদের কল্যাণীতে যে এমস করবে বললে গভর্নমেন্ট, আমরা সঙ্গে সঙ্গে 100 একর জমি দিয়ে দিলাম। কি করে দিলাম? আমি যদি ল্যান্ড ব্যাংক থেকে না পাই তো সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তো এইরকম মনে রাখবেন যে আমাদের ল্যান্ড ব্যাংক আছে। এই যে আমি এনটিপিসি বললাম, যেটা কাটোয়ায় করছি, কি করে দিলাম? 100 একর জমিতে দিয়ে দিলাম, যাও করো। আমার এখানে যে 341টা কিষাণ বাজার হচ্ছে, তা জমি যদি আমার না থাকে তো আমি করবো কি করে? তা আমি তো জমি আইডেন্টিফাই করে দিয়েছি অলরেডি, কিষাণ বাজার, ওয়্যার হাউজিং, কোল্ড স্টোরেজ, কিষাণদের জন্য মার্কেট। ধরুন আমি 341টা ব্লকে, প্রত্যেকটা ব্লকে আমি ITI কলেজ করছি, স্কিল ডেভেলপমেন্ট, ছেলে মেয়েদের ট্রেনিং দিয়ে আমরা তাদের চাকরি দেবো, তাদের মানুষের মতো মানুষ করে তোলা আমাদের লক্ষ্য। কারণ বাংলায় 1 কোটি বেকার আছে, আমরা ইতিমধ্যে 5-7 লক্ষ করে দিয়েছি চাকরি, কিন্তু এটা আমার 1 কোটি করতে গেলে আমাদের একটা বড় পরিকল্পনা করতে হবে। আমার পরিকল্পনা 2-2.5 বছরের মধ্যে আমি 10 লক্ষ ছেলে মেয়েকে ট্রেন করে আমি চাকরি করব, ট্রেনিং দিয়ে, স্কিল ট্রেনিং দিয়ে। এবং সেটা আমরা অগ্রসর হয়েছে, এটা কমিটিও করেছি এবং নিজের মিটিংও নিয়েছি। এবং আমরা 341টা ব্লকে তাই ITI করছি, প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ তৈরি করছি। মনে রাখবেন, আমি সবসময় চিন্তা করি যে আমরা যখন ছিলাম কটা ছিল, আমি দেখতাম 2টো ITI কলেজের নাম আমাদের খুব কাছে আসতো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, একটা গড়িয়াহাট ITI কলেজ আর একটা টালিগঞ্জের ITI কলেজ, আমাদের সকলের চোখে পড়তো, কানে পড়তো। এখন যদি ব্লকে ব্লকে ছেলেমেয়েরা ITI পেয়ে যায়, তাহলে দেখুন তো তারা কত খুশি হবে। এবং শুধু তাই নয়, আমরা ITI চাইছি ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও একটা করে ITI দায়িত্ব নিক, যেমন ITC একটা নিচ্ছে, সঞ্জীব গোয়েঙ্কারা একটা নিচ্ছে, এরকম অনেকেই নিক। কেন বলছি? তাহলে তারাও একটা করে ট্রেন্ড করতে পারে, আমাদের কিছুটা হালকা হয়। আমরা তো চাইছি, যেমন রেমন্স এসছে এখানে, রেমন্স আমাদের ছেলে মেয়েদের স্কিল ট্রেনিং দিচ্ছে, যে চাকরিও তারা প্লেসমেন্ট করে দিচ্ছে। আমরা একটা পলিসি করছি যে 10 লক্ষের কথা আপনাদের বললাম। ধরুন আমাকে একটা স্বপ্ন দেখতে হবে, স্বপ্নটা কি? স্বপ্নের ভোর মানে শুধু গানে আর কথায় বললাম স্বপ্নের ভোর তা নয়, কাজে ফাঁকি কম, কাজ বেশি। এবং সেই জন্য আমরা কি করছি, রেমন্সের যারা ট্রেনিং দিচ্ছে তারাই কিন্তু সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট করে দিচ্ছে, যেটা আগে আমরা IT ইনফোটেকের ক্ষেত্রে দেখতাম ক্যাম্পাস ইন্টারভিউ করে। সেরকম ধরুন স্যামসুং আমাদের সাথে একটা মৌ করেছে, তাদেরও সেম, যে তারা ট্রেনিং দেবে এবং সঙ্গে সঙ্গে রিপ্লেসমেন্ট করবে। আমরা এই 10 লক্ষ যেটা ট্রেনিং দেওয়ার কথা আমি বলছি গত 2-2.5 বছরের মধ্যে, যেটা আমি প্ল্যানিং করছি, এটাও আমরা অনেককে ইনভলভ করবো। প্লাস আমাদের সরকারেরও যা আছে এদিক ওদিক কর্পোরেশন সব কিছুকে, এখানেও আমি 70% ঢুকিয়ে দেবো এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। ফলে কি হবে, আমার একটা লার্জ সেকশন আমি তাদের অ্যাকোমোডেট করতে পারবো। আমার একটা প্রশ্ন, আপনি ঋণ নেওয়ার প্রশ্ন বললেন, কিন্তু এই আপনার সরকারের বিরুদ্ধে তো একই কথা উঠছে যে আপনারাও তো হিউজ লোন নিচ্ছেন। কে? আমরা তো লোন নিতে পারি না, আমি FRBM করেছি। কে বলছে? বাজে কথা বলছে, এটা অ্যাবসলিউটলি রং এবং মিথ্যে কথা। টাকা যেটা সুদে বাড়ছে সেটা হচ্ছে আপনি যদি একটা কারো কাছে সুদ টাকা ধার নেন, যতক্ষণ আপনি টাকাটা পুরো শোধ না করছেন, সুদটা লাপিয়ে লাপিয়ে আমাকে জমা দিতে হচ্ছে বেশি। আমি আপনাদের কি বললাম, প্রথমবার আমায় দিতে হয়েছিল 21,000 কোটি টাকা, পরের বারে 25,000 কোটি টাকা, তারপরে বারে 28,000 কোটি টাকা, এর পরের বারে হয়তো 32,000 কোটি টাকা। এই আর্থিক বছরে আপনারা 7,000 কোটি টাকার বাজেট তৈরি করেননি। এটা হচ্ছে FRBA, তার মধ্যে লিমিটেশন আছে। CPM কি করতো, স্মল স্কেল সেভিংস এর লোনও নিয়েছে, বাজার থেকে লোন নিয়েছে, কেন্দ্রীয় সরকারের লোন নিয়েছে, স্মল স্কেল থেকে লোন নিয়েছে। এখন আমরা FRBM সিস্টেম করার পরে আমি সবচেয়ে বেশি 1 নম্বর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন মেনটেন করার ক্ষেত্রে ইন্ডিয়াতে, এবং সেখানে আমার ইকোনমিক গ্রোথ সবচেয়ে বেশি। এবং সেই জন্যই মনে রাখবেন, লিমিট আছে, লক্ষণের একটা ডন্ডি আছে, ডন্ডি রেখা,
লক্ষণকে বলে গিয়েছিল রামচন্দ্র, তুমি এই সীতাকে বলেছিল এইটা তোমার ডন্ডি, এর বাইরে বেরোবে না, সীতাকে বলে গিয়েছিল। আর লক্ষণকে পাহারা দিতে বলে গিয়েছিল। সীতা এই ডন্ডিটা ক্রস করেছিল বলে বিপদে পড়েছিল। সুতরাং আমাদের হচ্ছে FRBM মানে হচ্ছে আমাকে একটা ডন্ডি করে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। ব্যাংক ওরা ছাপায় নোট, আমরা ছাপাতে পারি না, ব্যাংকে পারমিশন ওদের, মনে রাখবেন এটা আমার হাতে নেই। আর আমি FRBM করেছি, আমরা নিজেরাই নিজেদের রাস্তাটা লোড নেওয়া বন্ধ করে দিয়েছি। যতটুকু আমি অ্যালাউড অ্যাকর্ডিং টু মাই সিস্টেম আমি সেটুকু নিতে পারি, তার বেশি নিতে পারি না, এটা মাথায় রাখতে পারো। আপনাকে আরেকটা জিনিস আমি বলি, এই যারা সমালোচনা করে বেড়ায় তাদের বলবো একটু নিজেদের দিকে তাকান। সমালোচনা হচ্ছে এই রাজ্যে কোনো উন্নয়ন নেই। হ্যাঁ, আমি তাদের বলি, বড় বড় তাত্ত্বিক আছে তো, ভীষণ ভালো পড়াশোনা করে, আমি একটা অজ্ঞ, আমার বাবা মা ভালো করে পড়াশোনা করাতে পারিনি, তাতে আমার কোনো দুঃখ নেই, আমার গর্ব। কারণ অনেক গরিব মানুষ এরকম আছে, সাধারণ মানুষ আছে যারা এইভাবে মানুষ হয়েছে হেলায় ফেলায়, তাতে কোনো যায় আসে। কিন্তু আপনারা আমাকে অঙ্কটা বলুন, ওই সব বরেণ্য নেতাদের, বরণীয়, স্মরণীয়, কমনীয়, নমনীয়, সুশোভিত, সুরভিত, সাজুগুজু নেতাদের জিজ্ঞেস করুন, যারা এসে টিভি করেন, বাস্তবে খোঁজ রাখেন না, তাদের গভর্নমেন্টের কি অবস্থা আর আমাদের কি অবস্থা। বাংলায় এত ঋণ সত্ত্বেও, এত আমার সব থেকে টাকা কেটে নিয়ে যাওয়া সত্ত্বেও, আমি আপনাদের হিসেব দিচ্ছি 2013-14 জিডিপি, যেটা হচ্ছে উন্নয়নের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিকাঠামো, আপনি যে কোনো ইকোনমিস্টকে জিজ্ঞেস করতে পারেন, জিডিপিতে ইন্ডিয়া গভর্নমেন্টের কত? 4.7, অর্থাৎ 4.7। আমার কত? সেটে 8.62 আমার জিএসডিপি। জিডিপি গ্রোথ হলে ন্যাচারালি তার গ্রোথ 4.7, আমার 8.62। তা আমি এগিয়ে না আমি পিছিয়ে? একটু উত্তর দিতে বলুন। ওই সাজুগুজু তথাকথিত যারা কাজ নেই কর্ম নেই টিভির সামনে বসে শুধু ভাষণ দেয়। 2, এগ্রিকালচারে কত? ইন্ডিয়ার 4.7 গ্রোথ রেট, আমার কত? 5.32, 5.38, 5.38। এবার আসুন, আমি যদি আপনাকে বলি যে ওদের জিজ্ঞেস করুন ইন্ডাস্ট্রিতে, এই যে ইন্ডাস্ট্রি নিয়ে যারা কথা বলছেন, মুখে একটু ঝামা ঘষে দিই, আমি তথ্য বলবো, সত্য বলবো, এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি, এটা আমার তথ্য নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্য জিজ্ঞেস করবেন। ইন্ডাস্ট্রিতে কেন্দ্রীয় সরকারের মানে ন্যাশনাল লেভেলে গ্রোথ কি? 0.4%, আর আমার গ্রোথ কি? 8.74, ডাবল। গর্ব হয় না? যারা শুধু কুৎসা করে বেড়ায়, মিথ্যে কথা বলে বেড়ায়, অপপ্রচার করে বেড়ায়, চক্রান্ত করে বেড়ায়, ছলনা করে বেড়ায়, শুধু বদনাম করে বেড়ায়, তার রাজ্য থেকে তার গর্ব হয় না যে এই মাটিতে আমি জন্মেছি, মাটিটা আমার গর্ব, এটা আমার অলংকার, এটা আমার অহংকার। জাতীয় লেভেলে এটা হচ্ছে 0.4, আর আমরা হচ্ছে 8.74। কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়াবে? এগুলো কাজ না করলে এমনি হয়ে গেল। এবার আপনি আসুন সার্ভিস সেক্টর, ইভেন সার্ভিস সেক্টরে গ্রোথ, চাকরি বাকরি, সার্ভিস, তাতে সেন্ট্রালের গ্রোথ কত? ন্যাশনাল লেভেলের 6.8, আমার গ্রোথ করো কত? এত অসুবিধা সত্ত্বেও 9.44। তো অঙ্কটা কি হলো? আমি তো অঙ্ক বললাম, সংখ্যা, তথ্য এভিডেন্স বললাম। এভিডেন্স কেউ কখনো মিথ্যে কথা বলে না, লোকচুরি খেলে না, সূত্রটা এটা সবার কাছে আছে। সূত্রটা রাজ্য সরকার নাকি কেন্দ্রীয় সরকার? টোটালটাই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো আছে, কেন্দ্রীয় সরকার টোটালটাই, তার যত সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে, প্ল্যানিংই বলুন বা এই বলুন, সমস্ত সিস্টেমের মধ্যে দিয়ে ইকোনমিক সার্ভে হয়, প্ল্যানিং কমিশন আছে, দেয়ার আর সো মেনি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড অল দিস। আর সূত্রটা টোটালটাই অথেন্টিক। আর শত্রুপক্ষ যেটা কুৎসা পক্ষ, এক পক্ষ, তারা তো কুৎসা করে চলবে, এটা ছাড়া তো তাদের কোনো কাজ নেই। সরি, পুজোর সময় সবাই ঢাক বাজায়, এরা তো সারা বছরই ঢাক বাজায়, চিতা জ্বালায়, মিথ্যে। কি করা যাবে আর বলুন, করতে দিন। আমাকে একটা কথা বলুন, আপনার তো দীর্ঘ রাজনৈতিক জীবন,
তার মধ্যে একটা বিরাট বড় সময় আপনি ছিলেন বাংলার অগ্নিকন্যা বলে পরিচিত, বিরোধী নেত্রী, ফায়ার ব্র্যান্ড বিরোধী নেত্রী। আর এই মুহূর্তে প্রশাসকের ভূমিকা, দুটো অ্যাবসলিউট ডিফারেন্ট ভূমিকা। কোন ভূমিকাটাকে বেশি এনজয় করেন? দুটো ভূমিকাকে এনজয় করি। এনজয় করিনি, আমি আজও সংগ্রামী। আমার চরিত্র যদি দেখেন, আমি আমার থেকে কখনো সরে যাইনি। যখনই মানুষের কোনো বিরোধিতা হয়, এফডিআই রিটেল মার্কেটের ব্যাপারে আমাদের দল পদত্যাগ করে চলে এসেছে, তখন তো আমি মুখ্যমন্ত্রী ছিলাম। তাহলে কোনটা আমার প্রায়োরিটি? জনগণ। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মামাটি মানুষ, এবং আমার তৃণমূল কংগ্রেসের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে উই আর অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল অ্যান্ড ফর পিপল। মানুষের, জনগণের বিরোধিতা করে আমাকে দিয়ে আপনারা কেউ কিছু করাতে পারবেন না। তার কারণ আমি এইভাবে তৈরি হয়েছি। আমি স্টুডেন্ট পলিটিক্স থেকে উঠে আসার লোক। একটু জেদি বলতে পারেন, একটু একগুয়ে বলতে পারেন, সেটা কারো কারো থাকে। কারণ আমার যদি কেউ বলে তুমি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করো, পারবো না, কিছু বলার লাভ নেই, বলে লাভ নেই। সুতরাং আমি আমার সংগ্রামী চরিত্রটাই আমার কাজ করতে উৎসাহ যোগায়। এবং এখনো পর্যন্ত আপনাদের আমি বলতে পারি যে আমি এই চেয়ারটায় বসে কাজ করি, এটা জনগণের চেয়ার, এবং জনগণই আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার শেষ প্রায়োরিটি। সুতরাং প্রশাসক হিসেবে যখন আমি কাজ করি, তাহলে এত গ্রামে ঘুরে বেড়াই কেন? তাহলে তুমি না ঘুরতে পারতাম। কেউ কেউ একটা সিঙ্গাপুর ট্যুর নিয়ে হিংসুটেমি কথাবার্তা বলে বেড়াচ্ছে, যা একটাও সত্য না। তার কোথায় গর্ব হবে যে সারা পৃথিবীর মানচিত্রে বাংলার নাম উঠেছে, সারা পৃথিবীর মানচিত্রে বাংলাটা 1 নম্বরে চর্চা হচ্ছে। তা না করে কি করছে? তাদের নিজেদের প্রধানমন্ত্রী এসে যেদিন থেকে এসছেন, এর মধ্যে কতগুলো দেশ ঘোরা হয়ে গেল, স্বদেশটাই চলে গেছে বিদেশে। রেলের তো এফডিআই 100% দিয়ে দিয়েছে, কালকেও ক্যাবিনেট করে। জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না কাউকে। কিন্তু অরুণ জেটলি বলছেন আপনি এফডিআই এর বিরোধিতা করেন, আপনি সিঙ্গাপুরে গিয়ে এইটাই তো হচ্ছে বিদেশি লোক প্রবলেম আনতে না। যাচ্ছেন। অরুণ জেটলিকে আমি কি করে বোঝাই যে কাজ করলে ওয়ে আউট থাকা চাই? আমরা পিপিপি করিনি, ও আমাকে এফডিআই দেখাচ্ছে, আমি ওকে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ দেখাচ্ছি। ও আমাকে কৃষি জমি জোর করে বন্দুক দিয়ে তুলে নিতে বলছে, আমি ওকে অপশন দিচ্ছি ল্যান্ড ম্যাপ, ল্যান্ড ইউজ পলিসি, ল্যান্ড ব্যাংক। ওদের তো অপশন নেই, ওদের অপশন একটাই, সেটা হচ্ছে ওরা বিক্রি করে দিয়ে ভাড়া বাড়িয়ে করে। রেলে আমি যখন ছিলাম, আমি কোনোদিনও ভাড়া বাড়াইনি, 1 পয়সাও বাড়াইনি। কেন বলুন তো? আমি অস্টারিটি করে 2000 কোটি টাকা বাঁচিয়েছিলাম, এবং সেই অস্টারিটি করে সেই টাকাটা আমি জনগণের সাবসিডি হিসেবে কাজ করতাম। আজকে আপনারা আমায় বলুন, আমরা বাস চলছে না, লোকে কষ্ট পাচ্ছে, খুব বড় জোর 1 টাকা বাড়িয়েছি, খুব কষ্ট নিন্দুকের করে। বক্তব্য আপনি জনমোহিনী নীতি নেন এবং তার জন্য ফাইনালি অনেক দিন ধরে ওই লোকসানে যেতে হয়, রেলকেও যেতে হয়েছে। রেলে কোনো লোকসানে আমাদের সময় যায়নি। তার কারণ হচ্ছে রেল লোকসানে যাচ্ছে বলে রেলটাকে বিক্রি করে দেবো। রেলটা মনে রাখবেন, আমেরিকায় যান, ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখুন, আমেরিকা রেল বিক্রি করেনি কেন? ব্রিটেন করেনি কেন? দেয়ার আর সো মেনি কান্ট্রিজ, তারা কোনোদিন বিক্রি করেনি। ইন্ডিয়া বিক্রি করছে কেন সবটাই? রেলটা মনে রাখবেন অনেক কাজে লাগে, আমি আর বললাম না বেশি। পারমাণবিক থেকে শুরু করে অনেক কাজেই লাগে, আর কিছু বললাম না। আমি রেলে কাজ করে এসেছি। দেশের ডিফেন্স থেকে শুরু করে সবটাই যদি আপনি বিক্রি করে দেন, কিছুটা আপনি নিশ্চয়ই কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল ট্রান্সপোর্ট টেকনোলজি আমরা নিই। আমার একটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে একটা বিদেশের ইন্ডাস্ট্রিয়ালিস্টের সাথে প্যাচ আপ করতেই পারে। আমরা তো 13টা মৌ করেছি। সামনে কে? সামনে আমার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমাকে ডোমেস্টিকটাকেও বাঁচাতে হবে। কে বলেছে আমি শপিং মলের বিরুদ্ধে? তার সঞ্জীব গোয়েঙ্কা শপিং মল তো আমি গিয়ে উদ্বোধন করে এসেছি। 1টা-2টো শপিং মল বা 1টা-2টো বিগ বিজনেস হাউস হোক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে পাড়ার সব মুদির দোকান সর্বনাশ করে দিতে পারবো না। আমার দেশের 50 কোটি লোক, 100 কোটি লোকের মধ্যে তাদের কারো একটা ছোট চায়ের দোকান আছে, কারো একটা পানের দোকান আছে, কারো মিষ্টির দোকান আছে, কারো একটা স্টেশনারি দোকান আছে। স্মল মিডিয়াম লোকেদের মনে রাখবে, সবটাই যদি আমরা বিক্রি করে দিই, তারা কোথায় যাবে? আমি যতক্ষণ একটা মানুষকে খেতে না দিচ্ছি, তার মুখের ভাত কারার অধিকার আমার নেই, সাবস্টিটিউট না করা পর্যন্ত। কাজেই আমরা সাধারণ মানুষের পক্ষে আমরা কি বলছি, তুমি দেশটাকে পুরো বিক্রি করো না। মনে রাখবেন, একটা বড় কথা বলছি আপনাদের, এক সময় ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেছিলেন, অনেকে অনেক সমালোচনা করেছিলেন। তার জরুরি অবস্থাটাকে আমরা মানি না, কারণ তখন আমরা অতটা জানতাম না, ছোট ছিলাম। কিন্তু আপনারা আমায় বলুন, সেই সময় ব্যাংক জাতীয়করণ করেছিল, কয়লার খনি রাষ্ট্রায়ত্তকরণ করেছিল, কিন্তু একদিকে সেই সময় সারা পৃথিবীতে যখন অনেকটাই ধস নেমেছিল অর্থনীতির, আমরা কিন্তু এর পরের পর্যায়ে আমরা কিন্তু বেঁচে গেছিলাম সেই সময়টা। তারপরে ধরুন এই যে আরেকটা ধস নামলো, যেটা অর্থনীতিতে আপনার ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে, এডিবি থেকে শুরু করে, সারা পৃথিবী থেকে শুরু করে, আমেরিকা, লন্ডন থেকে শুরু করে সারা ইউরোপ, এশিয়া একটা ডিজাস্টার হয়ে গেল, অর্থনীতিতে ধস তো নামলো। কিন্তু তখন ইন্ডিয়াতে খুব একটা এফেক্ট করেনি। কেন করেনি? কারণ আমাদের স্মল মিডিয়াম
এবং আমাদের অ্যাসেটগুলো আমাদের সাথে ছিল বলে আজকে যে পর্যায়ে ভারতবর্ষের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে, এর ফলে যে কোনোদিন ধস নামবে। ওই যে UTI 64 হয়েছিল আপনারা সব জানেন তো, US 64, নানা রকম। তো কথা হচ্ছে আজকে যে কায়দায় যাচ্ছে বিজেপি গভর্নমেন্ট, তাতে কিন্তু যে কোনোদিন যদি আবার একটা ধস নামে, এটা 4-5 বছর 10 বছর পরে হয়, তখন কিন্তু আর ঘুরে দাঁড়াবার জায়গা থাকবে না, সেখানে ইন্ডিয়ানরাও সাফার করবে, সেদিন কিন্তু বাঁচাবার কেউ থাকবে না। সুতরাং আমি একটু জনগণের পক্ষে, কিন্তু সাবসিডি কোথাও আমি দেবো না দেবো সেটা আমাকে ভাগ করে নিতে হবে। কিন্তু জনগণের পক্ষে বলছেন, কিন্তু এবং অগ্নিকন্যা থেকে প্রশাসক এই জার্নিটা, না, আমি অগ্নিকন্যা থেকে আপনি আমাকে বাদ দিলেন কেন? আমি এখনো বিদ্রোহী আছি, আমি এখনো আছি। আপনি দেখেন না, যখন কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহী, না না, রাজ্যেও দেখবেন, মনে রাখবেন আমার প্রতিবাদী চরিত্র বা প্রতিরোধী চরিত্র জেনুইন। আমি নাটক করে করি না, নাটক করলেও কষ্ট করে নাটকটা শিখতে হয়, এত সহজ নয় যে একদিন আমি বসলাম 2 ঘন্টা বসলাম, ছবি তুললাম, পালিয়ে গেলাম। আমি 26 দিন, মনে রাখবেন, আমি অনশন করেছিলাম কন্টিনিউয়াস। আমি ভিখারি পাশওয়ানের সেই দিন থেকে শুরু করে তখনও অনশন করেছিলাম 3 দিন। আমি সিঙ্গুর নিয়ে অনশন করেছি 26 দিন, 14 দিন ধর্ণা দিয়েছিলাম নর্দমার উপর বসে থেকে। আমি মানবাধিকার ধর্ণা দিয়েছিলাম 21 দিন কলকাতার রাজপথে। আমি যেটা শুরু করি আমি সেটা শেষ করি। আমি এখানকার এদের মতো নয় লোক দেখানো, তখন টিভি ছিল না যে টিভির সামনে মুখ দেখাবো আর পালিয়ে যাব, এই রাজনীতি আমি করি না। রিলে অনশন, যার কোনো ভ্যালুই নেই। আমি 72 ঘন্টা খাবো, ও 72 ঘন্টা খাবে। আমি 24 ঘন্টা খাবো, ও 48 ঘন্টা খাবে। এর কোনো গুরুত্ব নেই, এটা মাথায় রাখবেন। কাজে আন্দোলনটা সেই করতে পারে আন্দোলনের প্রতি যাদের ডেডিকেশন থাকে, ডিটারমিনেশন থাকে, ডিভোশন থাকে, এবং ইটস এ ডিসিপ্লিন লাইফ অলসো। কিন্তু সেই সময় আন্দোলন করছেন তখন আপনি দিদি, আর এখন আপনি ক্রমশ ম্যাডাম পরিণত হচ্ছেন, দিদি থেকে ম্যাডাম। দিদি আমাকে সবাই বলে, পাবলিক আমাকে আজও দিদি সম্বোধন করে। আমি রাস্তা দিয়ে যখন যাই আমি দেখি কেউ না কেউ ডাকছে দিদি বলে চিৎকার করে, আমি ঘুরে দাঁড়াই, কারণ আমার ওই মুখটা অনেক সময় ভাসে, এটা আজও আছে। ম্যাডাম বলতে পারেন, কে বলে? এটা তো অফিসারদের একটা সিস্টেম আছে। আমি অফিসারদের প্রোটোকল কি করে নষ্ট করব? একটা প্রোটোকল আছে। আমি যদি কোনো রাষ্ট্রপতিকে দেখি, প্রণবদাকে আমি প্রণবদাই বলি, আমি প্রণবদাকে জিজ্ঞেস করেছিলাম একদিন, দাদা আপনাকে তো এক্সেলেন্সি বলতে হবে। তো আমি আপনাকে আগে তো দাদা বলতাম, তখন ইওর এক্সেলেন্সি বলবো? মাননীয় রাষ্ট্রপতি হয়ে গেছেন আপনি এখন, নাকি আমি দাদা বলবো? বলে তুই আমাকে দাদা বলেই সম্বোধন করিস, এটা পারমিশন নিয়ে। কাজেই কতগুলো সিস্টেম আছে যেখানে গভর্নরকে দেখলে আপনাকে ইওর এক্সেলেন্সি বলতে হয়, কাউন্সিলরদের দেখলে, অথবা ফরেন মিনিস্টারদের দেখলে, বা ফরেন প্রাইম মিনিস্টারদের দেখলে, এগুলো কতগুলো প্রোটোকল আছে। এটা হচ্ছে অফিসাররা তাদের প্রোটোকল। আপনারই দলের নিচু স্তরের কর্মীদের সঙ্গে দেখা যাক আপনার যে যোগাযোগটা আগে ছিল, এখনো কি সেই যোগাযোগটা আছে? অফকোর্স, কে বলেছেন? আমি তো মাঝে মাঝেই ঘুরি। আপনারা জানেন আমাদের সরকার 72টা মিটিং করেছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে, যেটা গ্রাস রুটে গিয়ে, যা পৃথিবীর কোথাও হয়নি। ভিডিও লাইনের লোক, এবং সেই জন্যই আমরা কিন্তু আজকে কাজে 100 দিনের কাজে 1 নম্বর। সেই জন্য স্কিল ডেভেলপমেন্ট আমরা 1 নম্বর। সেই জন্যই 16 লক্ষ মেয়েকে নাম রেজিস্টার করে টাকাটা দিয়ে দিতে পেরেছি। যুবশ্রী 1 লক্ষ ছেলে মেয়ে ভাতা পায়। এইভাবে আমার কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, আমার BPL এর বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে, আমার পঞ্চায়েতের কাজ থেকে শুরু করে সবকিছু আমরা করছি, বিকজ আমরা গ্রাস রুটে গিয়ে পৌঁছচ্ছি। যখন আমি গ্রাস রুটে যাই আমার সাথে সবার দেখা হয়। তো আমি তো একটা জেলায় বছরে 4-5 বার 10 বার করে যাই।